রাস্তার পাশে কার্নিক ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি, চোখে মুখে হালকা বিরক্তি। আর আমার এই বিরক্তি কারণ হল আমার বান্ধবীরা। আজ শিলার জন্মদিন, তাই আজ আমি সহ বাকি 4 বান্ধবী মিলে ওকে নিয়ে রেস্টুরেন্টে যাব। পরে সেখান থেকে ঘোরাঘুরি তো থাকবেই, এটা আমাদের প্ল্যান ছিল। সাথে ছিল ষষ্ঠ বান্ধবীরা, একসাথে শাড়ি পরব। শাড়ির কালার থাকবে সিঁদুর লাল। সবই ঠিক আছে, শাড়িও পরেছি, কিন্তু আমার গুণধর বান্ধবীরা এখনও আসার নাম নিচ্ছে না। আর আমি সেই কখন থেকে পাজি মেয়েদের জন্য অপেক্ষা করছি, সেই দিকে কারো কোনো খেয়ালই নেই। সবাইকে সকাল 10টায় থাকতে বলা হয়েছে, অথচ এখন আমি আর শিলা ছাড়া বাকি সব হাওয়া হয়ে গেল। এক ঝাঁক রাগ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি আমি আরও শিলা। খানিক বাদে এক এক করে হাজির হতে থাকে আমার অতি গুণধর বান্ধবীরা। ওদের দেখেই মেজাজ খারাপ হয়ে যায় আমার। আমি কপাট রাগ দেখিয়ে বলে উঠি, তো সেই আপনারা এসে ধন্য করেছেন আমাদের, না আসলে কি করা থাকতো আমাদের? আমরা অতি ধন্য আপনাদের পেয়ে। দাঁতে দাঁত চেপে আমার এমন রেগে যাওয়াতে মুহূর্তেই সবার চোখে মুখে অপরাধী ও অসহায় বোধটা ফুটে ওঠে। কি করেছে বুঝতে পেরে এক পলক শিলার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে রূপা বলে ওঠে, সরি রের, বুঝতে পারিনি এতটা লেট হয়ে যাবে, প্লিজ প্লিজ ক্ষমা করে দে, আর রাগ করে থাকিস না জানো প্লিজ। বলেই রুহিসহ বাকি সবাই জাপটে ধরে আমাকে ও শিলাকে। নিজের রাগটা আর ধরে রাখতে না পেরে পঞ্চবান্ধবীর সাথে মেতে উঠলাম আনন্দে। পরে একসাথে বেরিয়ে পড়লাম গন্তব্যহীন মঞ্জিলের। খাওয়া দাওয়া আড্ডায় মেতে উঠেছি আমরা ষষ্ঠ বান্ধবীরা। গুলশান 2 নম্বর সেক্টরে একটা রেস্টুরেন্টে আমাদের এই আড্ডার আসর জমে উঠেছে। আমাদের সেই আড্ডায় আমরা সবাই মন্ত হয়ে আছি। আর আমাদের সেই আড্ডা ব্যাঘাত ঘটে পাশ থেকে কেউ চেয়ার টেনে বসে পড়ায়। চেয়ারের শব্দ কানে আসতেই সবাই চমকে পাশ ফিরে তাকায়। তখনই চোখে পড়ল জিসান ভাইয়া হাসিমুখ। উনি হাসিমুখে আমাদের দিকে তাকিয়ে আছে। ওনাকে এখানে দেখে আমরা সবাই সাথে সাথে থমথমে খেয়ে গেলাম, কারণ জিসান ভাইয়াকে এই মুহূর্তে এখানে মোটেও আশা করিনি আমরা কেউ। আমাদেরকে এভাবে থমথমে খেয়ে বসে থাকতে দেখে নড়ে চড়ে বসে জিসান ভাইয়া। ভাইয়াকে নড়ে চড়ে বসতে দেখে শিলা ইতস্তত বোধ করে আমাদেরকে জানায় ওনাকে জিসান ভাইয়াকে আসতে বলেছিল। শিলার এই অতি আধিক্যতা পছন্দ হল না আমার, তাই নিজের বিরক্তিভাবটা মুখে প্রকাশ না করে জিসান ভাইয়াকে সাই জানালাম আমি। হাসি ঠাট্টায় গল্পের সময় পার করছি আমরা সবাই। তখনই বিকট শব্দ কানে আসতেই আমরা চমকি পিছন ফিরে তাকাই, আর সাথে সাথে সবার চোখে মুখে ভয় আর আতঙ্কিত ছাপ ফুটে ওঠে। কারণ কয়েকজন কালো পোশাকধারী লোক একটা লোককে নিজের ইচ্ছামতো করে রক্তাক্ত করছে রেস্টুরেন্টের ভিতরে। সাথে রেস্টুরেন্টের ভিতরে সবকিছু ভাঙচুরও করছে। তাদের কিছু বলা বা করার সাহস কারও হচ্ছে না। সবাই ভয়ে সিটিয়ে আছে, সাথে তরতর করে কাঁপছে সবার হাত পা। তাদের সামনের ব্যক্তিটিকে দেখে যার যার জায়গায় দাঁড়িয়ে, আর তাদের সামনে একটা চেয়ারে আরাম করে পায়ের উপর পা তুলে বসে আছে তাদের বস। আমরা তাদের পিছনে হওয়ায় বসের ফেস দেখতে পাচ্ছি না। ব্যক্তিটিকে আরও কয়েকজন কালো পোশাকধারী বডিগার্ড চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। ব্যক্তিটি গম্ভীরভাবে এক হাতে একটা ছোট বল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ওনার এমন কাজে মনে হচ্ছে এখানে কোনো কিছুই হচ্ছে না, সবটাই স্বাভাবিক। বডিগার্ডদের এই হৃদয়বিহীন মারে আর রক্তাক্ত ব্যক্তিটির আত্মচিৎকারে মুহূর্তের কলিজা কেঁপে উঠছে আমার। রুখতে আমার প্রচণ্ড রকম ফোবিয়া আছে, তাই ভয়ে চোখ ঝাপসা হয়ে আসছে আমার। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম বাসা বেঁধে বেছে। হাতের উল্টো পিঠে নিজের কপালের ঘামটা মুছে দ্রুত এগিয়ে গেলাম সেদিকে। সামনে গিয়ে দাঁড়াতেই চোখে পড়ে আবারও সেই রক্তাক্ত ব্যক্তিটিকে। বডিগার্ডগুলো নিদয়ভাবে মারছে ব্যক্তিটিকে। সবটা সবাই দেখো, কারো মুখে কোনো কথা নেই, আর না আছে কোনো প্রতিবাদ। পরিবেশটা নীরব থমথমে, চারদিকে নিস্তব্ধ হয়ে গেছে। শুধু রক্তাক্ত ব্যক্তির আর্তনাদ ভেসে আসছে সবার কানে। তখনই চেয়ারে বসে থাকা লোকটি উঠে দাঁড়িয়ে রক্তাক্ত ব্যক্তিটির দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে পাশে এক হাত বাড়িয়ে দেয়। তখনই পাশ থেকে একজন বডিগার্ড দ্রুততার সঙ্গে একটা বন্দুক হাতে ধরিয়ে দেয়। বন্দুকটি হাতে পাওয়ার সাথে সাথে তাক করে ফ্লোরে পড়ে থাকা ব্যক্তিটির দিকে শ্যুট করার জন্য। এমন পরিবেশ দেখে ভয়ে হিতাহিত জ্ঞান হারায় কাঁপা কাঁপা স্বরে আমি বলে উঠি, প্লিজ মারবেন না ওনাকে, উনি মরে যাবে তো, ছেড়ে দিন ওনাকে প্লিজ। আমার এমন হঠাৎ কথা বলায় সবাই চমকে আমার দিকে তাকায় চোখ বড় বড় করে। এই মুহূর্তে আমার এই রকম কথাগুলো বলে তাদের কাজের ব্যাঘাত ঘটানোটা মোটেও ঠিক হয়নি, তা সবার ফেস দেখেই বোঝা যাচ্ছে। হয়তো আজ আমারও রক্তাক্ত ব্যক্তিটির সাথে শেষ দিন হবে। আমার এমন কথায় সামনে থাকা ব্যক্তিটি ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাতেই আমি মুহূর্তের শক্ট খেয়ে পাথর মূর্তি মতো দাঁড়িয়ে রইলাম, কারণ আমার সামনে হৃদ খান দাঁড়িয়ে হাতে বন্দুকটা রক্তাক্ত ব্যক্তিটির দিকে তাক করে।
উনি আমাকে এখানে এই মুহূর্তে দেখবে হয়তো আশা করেনি, তাই আমাকে দেখার সাথে সাথে কপাল কুঁচকে এলো ওনার। পরে আমার দিকে তাকিয়ে থেকে ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে নেন উনি। আর আমি ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছি ওনার সামনে। হৃদ খানকে আমি ভাইয়ার বিয়ের পরে আর দেখিনি একটা মুহূর্তের জন্য। ভাইয়ার বিয়ে হয়েছে আজ 1 মাসের বেশি হবে। সবটিই স্বাভাবিক আছে, কিন্তু আবারও হৃদ খানের সামনে দাঁড়িয়ে পড়ব কখনো ভাবিনি। আমি এবার কি হবে আমার, কে বাঁচাবে এই হৃদ নামক ভয়ানক ব্যক্তি থেকে? আমি ওনাকে এমন তো অবস্থা দেখে মুহূর্তেই আমার ভয় লাগার ধাপটা কয়েক গুণ বেড়ে যায়। কারণ ওনার ভাষ্যমতো যদি পরে কখনো ওনার সামনে আমি পড়ি, তো সেই দিন হবে আমার শেষ দিন। আর আজকে ওনাকে আমি এই রূপে দেখব ভাবতেও পারিনি। ওনাকে দেখে আমার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগে। পরে টলমলে চোখে এক পলক ফ্লোরে পড়ে থাকা ব্যক্তিটাকে দেখে আবারও ওনার দিকে তাকাই। উনি তখনও শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ওনাকে এমন করে আমার দিকে তাকাতে দেখে আমি বারবার কেঁপে কেঁপে উঠছি। আমাকে কাঁপতে দেখে জিসান ভাইয়া পাশ থেকে আমার 2 বাহু চেপে ধরে শক্ত করে। পরে আমাকে নরমাল করার জন্য জিসান ভাইয়া এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমাকে হালকা নড়াতেই মুহূর্তের উনি চোখ মুখ শক্ত করে রেগে আমার দিকে তাকিয়ে থেকে পরপর 6-6টা গুলি বসায় রক্তাক্ত ব্যক্তিটির কপাল বরাবর। রক্তের ছিটা ভেসে যায় পুরো ফ্লোর, সাথে গড়াগড়ি খাচ্ছে রক্তাক্ত ব্যক্তিটির নিতান্ত দেহটি। পরে সাথে সাথে উনি রেগে টকবগে রক্তলাল চোখে আমার দিকে হাতে থাকা বন্দুকটা তাক করে। ওনার আমার উপর এমন হঠাৎ রাগের কারণ বুঝতে পারছি না, তাই টলমলে চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম। মুহূর্তেই আমি রক্ত আর ভয় দুটোতেই প্রচণ্ড উত্তেজিত হয়ে আর কিছুই নিতে পারিনি। ঝাপসা হয়ে এলো আমার চোখে। টলমলে চোখে ওনার দিকে তাকিয়ে থেকে ঢলে পড়ি ফ্লোরে।